তাই তো? এটা কি আসছে? সাউন্ডটা ক্লিয়ার হলে বললাম। সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা ইয়ে তোমাদের দোল শেষ হয়েছে? আশ্রমে 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 দোল শেষ তো না রয়েছে? আশ্রমে এখন শেষ হবে না, আশ্রমে এখন চলবে ওই যে কি সব পঞ্চম দোল 12 দোল ওইসব। হ্যাঁ এবার অনেক কটা দলের হ্যাঁ এবার না প্রতিবারই 12 দলটা কি? কি এটা কৃষ্ণগড়ে হয় শুনেছি, রাজবাড়ি। নম্বর দিন কনসেপ্টটা কোনো আইডিয়া নেই। না 12 দিন কিরকম কিছু 12 দিন ধরে বা মানে এই দোলটা যতদিন এগোবে এটা এখন 1 মাস চলবে। 12 দিনের দিন যেটা হয় সেটা হয়। প্রতিদিনই একটা করে দোল হয়। হ্যাঁ কি বলছো? জানতাম না। না এটার কনসেপ্ট প্রতিদিন এই জিনিসটা তবে আশ্রম ছাড়া অন্য কোথাও দেখিনি। কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা কিছুতে এই 12 দোল পঞ্চম দোল এগুলো করে না, একদিনই করে। আচ্ছা শোনো, এগিয়ে তো আরো এগিয়ে আসছে তোমার কাছে। আরো সুপ্রিম কোর্ট করিয়েছিলাম কি আগের দিন লাইভে হয়ে গেছে সুপ্রিম কোর্ট, তাই তো? লাইভে বলতে কোনটা, মানে এই ফেসবুক লাইভে? ঠিক আছে, কারেন্সি তো না, কারেন্সি না তো আজকে কি করাছিলাম জানো? তখন কারেন্সি করাচ্ছিলেন? না না মানে আমাদের গুগল মিটে কারেন্সি করাচ্ছিলেন। গুগল মিটে কারেন্সি হচ্ছিল। এই আসলো নাকি দেখো তো, তাহলে শুরু করি। অরিন্দম না তাহলে এই ইয়ে এখনই ভুলে যেত, শুরু করছি ক্লাস এখনো ভুলে যেত। আমি বলি না একটু পৃষ্ঠাগুলো বলে লিখে নেবে। তো স্যার এসছে, সব ফোন বন্ধ কেন? ফোন বন্ধ কেন? দেখো চলো শুরু করি, বসে বসে আজকে বুটে করাচ্ছি। আচ্ছা সকালবেলায় ক্লাসটা করিয়েছিলাম, যদিও সেটা গুগল মিটে ছিল। হ্যাঁ হ্যাঁ স্লো কানেকশনটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে স্লো কানেকশন আছে আবার অন হয়ে যাওয়া অসুবিধা। তা চিন্তা নেই। এটা কি শুনেছো যে স্টার্লিং যুক্ত হয়েছে দুটো বিরোধী দলকে একসাথে এনে তাদের ঘাড়ে পা রেখে কাজ করবে। এখন ভবিষ্যৎ কী আছে কি জানি, যাক ভালোই হবে আশা করি। এবার যেহেতু একাধিপত্য হয়ে যাচ্ছে, ঘরাম করে দামটা বাড়িয়ে দিলে আরও ভালো হবে। এখনো তো ধরো বুঝতে পারছি না, এখন স্টারলিংক আগে এসেছিল কিন্তু ভারতে কবজা করতে পারেনি, এই শাসনের আমলে এসেছিল। এখন আরও কী কী হলো, এগুলো বড় বড় ব্যাপার আমাদের মাথার বাইরে, বড় বড় ডিপ্লোম্যাট সার্ভিস। শোনো সবার আগে বলি, নয়তো এটা আসবে না এভাবে। ইনফ্লেশন সবার আগে, ইনফ্লেশন। তা ইনফ্লেশনটা কি? মেনলি মুদ্রাস্ফীতি। খুব ইন্টারেস্টিং জিনিস। মুদ্রাস্ফীতি শব্দের অর্থ হচ্ছে
মানে ভ্যালুটাকে কমে করবে। মানে যেটা পারচেসিং ক্যাপাসিটি অফ মানি, পারচেসিং ক্যাপাসিটি অফ মানিকে ডিক্রিজ করে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন হবে? যদিও আজকের পড়ানো কিন্তু আমার সেটা না, আজকের পড়ানো কারেন্সি নিয়ে, কিন্তু এটা যেহেতু একটু টাচে আছে আমি আসছি। তাহলে এবার কথা হচ্ছে কি কারণে ইনফ্লেশন? তা তুমি তো বললে, ভালো কথা বললে যে টাকার ক্রয় ক্ষমতা যেটা কমে গেছে, টাকার ক্রয় ক্ষমতাটা কম, টাকার ক্রয় ক্ষমতা বেশ কয়েকটা পয়েন্টে কাজ হয়। তার মধ্যে একটা পয়েন্ট বলতে পারো যে প্রচুর পরিমাণ অর্থ বাজারে ঢুকে আছে, হতেই পারে। তারপরে বৈদেশিক নীতি কিছু রয়েছে। এখন অর্থনীতি বলতে তো খালি যে আমার গ্রাম নিয়ে বা আমার শহর নিয়ে বা আমার দেশ নিয়ে না, এটা ডিরেক্টলি অপারেট হচ্ছে কিসে? একটা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড মার্কেটের উপর। তা বিভিন্ন দেশের আমরা যখন পর্যবেক্ষণ করব তারা দেখবো মুদ্রাস্ফীতি হয়, কারণ কিন্তু প্রত্যেক দেশে প্রায় এক। এবার যখন কারেন্সির কথা আসলো, তা কারেন্সি কেন? ব্যাপারটা হলো এরম, তুমি যেমন আমার কাছে এই সার্ভিসটা নিচ্ছ, এই সার্ভিসটা আমি তোমাকে হ্যান্ড ওভার করছি বা তোমাকে দিচ্ছি, প্রোভাইড করছি। এই সার্ভিস প্রোভাইড করার জন্য তুমি আমাকে কিছু দিচ্ছ, এই যে কিছু দিচ্ছ, এটাই তো হচ্ছে তার মূল্য, তার মূল্যটা আমাকে দিচ্ছে। তাই এই মূল্য কি? অর্থের বিনিময়। এখন অর্থের বিনিময়ে যখন বলবো, অনেকে আমাকে তোমরা কারেন্সিতে দাও, মানে নোটে দাও, আবার অনেকে আমাকে ফোনে দিয়ে দাও, এটা হলো ট্রেড। তাহলে মোট কথা হলো আমি টাকা পাচ্ছি, তোমাকে কিছু সার্ভিস আমি দিচ্ছি। লাইকওয়াইজ দেখা গেল ওদের দোকান আছে, ও কিছু কোয়ান্টিটি টাচেবল থিংস তোমাকে দিল, তুমি তার এগেন্সে টাকাটা। এবার লক্ষ্য করো, দেখা গেল বিদেশ থেকে যে জিনিসটা আনা হচ্ছে, ভালো যে বিদেশ থেকে যে জিনিসটা আনা হচ্ছে দামটা অনেক বেশি পড়বে। আমি বিদেশের জিনিস আগে ইউজ করতাম, ধর না, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন করি না, জাস্ট উদাহরণ না করি না বললেও কিন্তু ভুল বলেছি, ফোন তো সবই বিদেশে। তা যাই হোক না, এবার বলতেও পারি না যে রুটিটা খাচ্ছি তার গমটা আমার ভারতের না ইউক্রেন থেকে এসছে, বলতে পারছি না, মেশিনটা তো বিদেশি, মেশিনটাও। আচ্ছা, এবার যেটা বুঝতে হবে, এবার দেখা গেল খুব ভালো বুঝছো, তার প্রেক্ষাপটটা আমি চলে আসছি। দেখা গেল বিদেশ থেকে যে জিনিসটা আমদানি করছি, আমাকে এখন হিউজ কোয়ান্টিটিতে টাকা দিতে হচ্ছে। আগে দিলাম 100 টাকাতে আমি জিনিসটা পেতাম, এখন সেটা 125 টাকা দিতে হচ্ছে। তাহলে আগে যেটা আমি 100 টাকায় পেতাম, আমি আজকে 125 টাকা পে করছি। এই কম্পিটিটিভ মার্কেটে দেখা যাচ্ছে কি বাজারে একই জিনিস অনেক কটা রয়েছে, যেই আমি দেখলাম ওখানে 25 টাকা বেড়ে গেছে, আমি কিন্তু অন্য মার্কেট খুঁজে শুরু করি এবং প্রায় একই লেভেলের মালটা পেয়ে গেলে আমি কিন্তু আর সেই মালটা নেব না। তাহলে সেই মালটা যখন আমি নেব না, তখন সেই মালটা টাকা নিয়ে যাও। আচ্ছা, যেই ধরো এই যে গেঞ্জিটা কি লিখেছ, মুন চাইল্ড, মানে তো সেই জিনিসটা পড়েছো কেন? আরে বাবা, তুমি তো মানে লেভেলের লোক। তাই তাহলে এই গেঞ্জিটার দাম ধরলাম ছিল 500 টাকা, আজকে করছি 750 টাকা, বা ধরো 625 টাকা। ফট করে যাবে কি এই দোকানে একই জিনিস পেয়ে গেছো, তাহলে এবার রগরটা কোথায় যাবে? রগরটা ওইখানে না, ওই কেনে। রগরটা হলো আগে ভারতে তাহলে যে পরিমাণ মালটা আসতো, ভারত তো নেবে না, বিক্রি করতে পারছে না তো, কেননা টাকাটাকে তো আটকে রাখ নেই। টাকাটা আটকে রাখা মানে যেটা আমরা পড়েছি দায়, অ্যাসেট তো না, এটা বিক্রি করলে আমার অ্যাসেট হতো, কেননা কিছু মানি ফেচ করতো। তখন তোমার স্টকে পড়ে রয়েছে, তুমি কি আর অর্ডার জেনারেট করবে? অর্ডার জেনারেট করবে না। তোমার যে অর্ডারটা ওই কোম্পানিটা পেলো না, ওই কোম্পানি প্রোডাকশন করবে না। এইখানে হচ্ছে ট্যারিফের মজা।
তাহলে আমেরিকা আমার উপরে 25% ট্যারিফ দিয়ে দিল, চীন টিনে দিয়েছে, সেটা পরের কথা আসবো। তাহলে আমাকে যে ট্যারিফ দিয়ে দিল, তাহলে আমার মালটা তো ওখানে বিক্রি হবে না, আমার মালটা তো বিক্রি হবে না। আমার মালটা যদি বিক্রি হয়, আমার তো প্রোডাকশন হবে না। আমার যদি প্রোডাকশন না হয়, তাতে আমি কাঁচামাল কিনবো না। এবং প্রোডাকশনের জন্য আর যা যা দরকার, যেটা ভেরিয়েবল কস্ট, কস্ট তো দুটো হয়, কোনো কারখানাগুলো কস্ট দুটো। ও যেমন কারখানা খুলেছে, বাড়ি ভাড়াটা ওকে দিতেই হবে, আর নিজের বাড়ি হলে ট্যাক্সটা দিতেই হবে, সে উৎপাদন হোক ছাই না হোক। ইলেকট্রিকের ওপরে একটা মিনিমাম চার্জ ওকে দিতেই হবে, সে উৎপাদন করুক বা না করুক। ট্যাক্স, অন্যান্য সারাউন্ডিং ট্যাক্স অথবা মেনটেন্যান্স যেটাকে বলি, সেটা ওকে দিতে হবে। কিছু ফিক্সড স্টাফ রেখেছে, তাকে দিতেই হবে। লোনটা যে নিয়েছে, লোন নিয়েই তো ব্যবসা অনেকে দিন 99%। লোনটা যে নিয়েছে, লোনটার ইন্টারেস্টটা দিতে হবে। তাহলে এই কস্টগুলো শুরু হয়ে যাবে। ভেরিয়েবল কস্ট যেটা যেন তুমি না শ্রমিক ছাঁটাই করে দিয়েছো, কিন্তু এগুলো তো ছাঁটাই হয়নি গো। তাহলে অটোমেটিক্যালি কি হলো, তুমি কোনো ইউনিট বিক্রি করতে পারলে না, ফলত রিপোর্টটা ওখানে গেল, ওখানে উৎপাদনও পুরো ঠক। এইটাই সাইক্লিং সিস্টেম হয়ে গেল না? হ্যাঁ, দাম বাড়া শুরু হয়ে গেল। ক্লিয়ার তো? তাহলে এইভাবে ইনফ্লেশনটা হবে। আরো কিছু জিনিস রয়েছে, ট্যারিফ তাহলে এইভাবে পড়ছে। কিন্তু তুমি কাস্টমার, তোমার কিন্তু এমন কিছু লস হয়। তুমি কাস্টমার, তুমি আমার দোকানে পাওনি, ওর দোকানে পেয়ে গেছো। ওর দোকান ধরো চীনের প্রোডাকশন, তাহলে ওর দোকানে খপা খপা করে খেয়েছো, চীনের প্রোডাকশন বেড়ে গেছে, উৎপাদনকারীরা চীনে পালিয়ে গেছে। এবার যেটা বলছিলাম, যেটা আসলাম কি, কারেন্সি। কারেন্সি মানে একটা বিনিময়ের মাধ্যম। সেটা আর অতীতে গেলাম না, ইকোনমিক্সের ভাষাতে কড়ি টড়ি দিয়ে হতো, বা আগে হতো কি, ওর গরু আছে আর ওর ধান আছে, বললো 10 বিঘা ধানের জন্য একটা গরু, ওর লাগে 5 বিঘা ধান, গরুটাকে হাফ করবে। তা তো এটা অবাস্তব জিনিস হয়ে গেল। এবার তারপরে গেলো কড়ি আসলো, কড়িটা মোটামুটি ফ্লেক্সিবল রইল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবং তারপরে যখন কারেন্সি পড়বো, আচ্ছা কারেন্সির এখানে পরের একটা গন্ডগোল আছে। আর সকালে ক্লাসে হচ্ছিল, দেখো স্বর্ণ মুদ্রাকে চালু করেছিল আর কারেন্সিকে, দুটো কিন্তু এক না। স্বর্ণ মুদ্রা গুপ্ত যুগে, তাম্র মুদ্রা আমরা পাবো মোহাম্মদ বিন তুগলকের সময়। অ্যাকচুয়ালি রুপি প্রথম মিন্টেড ইন ইন্ডিয়া। ভালো হবে, আই এম নট টকিং মিন্টেড ওয়ার, নো, ইন ইন্ডিয়া, শেরশাহ সূরির সময়। দ্যাট ওয়াজ 1542। এটাও সম্ভাব্য। তাহলে 1542 সাল খুব প্রবাবলি এই সময় প্রথম শেরশাহ সূরির হাত ধরে ভারতে কি, যেটা বললাম কারেন্সি বা রুপি প্রথম শুরু হলো। রুপি কথার অ্যাকচুয়ালি অর্থ কিন্তু জানো, কিছুক্ষণ পরে আসবো, রূপো। কি বললাম? রূপ, তার মানে রূপোর কিছু। ওটা হলে সংস্কৃত ভাষাতে ডিরাইভড হয়ে ওটা রুপি হয়েছে। সংস্কৃত যে সিম্বলটা হিন্দি তো এখনকার না, হিন্দি তো, হিন্দি সংস্কৃত যাই হোক, ওইটাই তামিলনাড়ুতে দেখছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে রহস্য বাংলাতে দিয়েছে। আচ্ছা দেখো, তাহলে রূপো থেকে এসছে। তাহলে প্রথম তাহলে অর্থ কারেন্সি যেটা, সেটা শুরু করলো কে, শেরশাহ সূরি। যদিও প্রশ্ন চিহ্ন আছে, এবং দ্যাট ওয়াজ ইন 1542। এরপরে এবার 1861 সাল, ভালো বুঝবা, 1861 সালে আমরা কোথায় রয়েছি, ব্রিটিশ শাসন। তখন এবার দেখো, ব্রিটিশ যারা ছিল ওরা অত্যন্ত আইনজ্ঞ লোক, ওরা আইন ছাড়া কিছু করতো না। তাহলে আমি ব্রিটিশ রাজের সাপোর্ট করছি না, যেটা ভালো সেটা নিতে হবে, যেটা ভালো সেটা নিতে হবে। ব্রিটিশের যেটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওতে কিন্তু আমরা অনেক কিছু নিয়েছি, অনেক কিছু না, প্রায় পুরোটাই নিয়েছি। তাহলে ওদের যদি অ্যাডমিনিস্ট্রেশন ভালো না থাকতো আমরা নিতাম? ওদের পার্লামেন্টারি সিস্টেম অত্যন্ত ভালো ছিল, তাই তো আমরা নিয়েছি, না তাহলে আমরা নিতাম না, আমরা নিতাম। তা ব্রিটিশরা কি করলো, সরি ওই 1861 সালে কি হলো, একটা অ্যাক্ট পাস হলো। একটা অ্যাক্ট কি, পেপার কারেন্সি অ্যাক্ট, মনে রাখবা কি বললাম, পেপার কারেন্সি অ্যাক্ট 1861। আমরা যারা ইউপিএসসি দেবো, বারবার বলছি,
তোমাকে কিন্তু হালকা করে প্রশ্ন তুলবে না, ইউপিএসসি কেন, এখন অন্য যে কোনো পরীক্ষা হচ্ছে হালকা করে প্রশ্ন তুলছে। তাহলে কারেন্সি অ্যাক্ট না, কিন্তু পেপার কারেন্সি অ্যাক্ট 1861 সালে। এই পেপার কারেন্সি অ্যাক্ট 1861 সালে চালু হওয়ার আগে, এর আগের দিন ইকোনমিক্স ক্লাসে যখন দেখছিলাম, 3টে প্রেসিডেন্সিয়াল ব্যাংক ছিল। কে ছিল? ব্যাংক অফ বেঙ্গল, অ্যাকচুয়ালি আগে কলকাতা ছিল, পরে বেঙ্গল। দ্বিতীয় ছিল মাদ্রাস, তৃতীয় ছিল বোম্বে। তা মাদ্রাসকে চেন্নাই বলো না, বোম্বেকে মুম্বাই বলো না, অসুবিধা হয়ে যাবে। এবার হচ্ছে এই যে ব্যাংকসগুলো ছিল, তা গভর্নর ব্যাংক কেন বলা হতো? গভর্নর ব্যাংক বলা হতো একটা কারণে, দেখা গেল ওইসব জায়গায় গভর্নরের রুল চলতো। আর ওখানে ব্যাংক করার পিছনে আমি বললাম না, ইংরেজির যে জাতটা অত্যন্ত বুদ্ধিমত্তার জাত। এই 3টে জায়গাতে, তাই তুমি এখন বলতে পারো স্যার কেন মণিপুরে করলো না? 3টে জায়গাতে মূল ঘাটছে। মেনলি কি এই 3টেই দেখো পোর্ট, পোর্ট মানে বন্ধ। তাহলে বন্ধ মানে তো কেনা বেচা, তাহলে ওখানে যে অর্থটা হবে সেটা আমি ওখানে পুশ করে দেবো, তাহলে অটোমেটিক্যালি আমার রিস্ক কম। তাহলে ওই 3টে জায়গায় ছিল পোর্ট সিটি। তাই ওই পোর্ট পরবর্তীকালে দিল্লিতে হবে, দেখবো কেন দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়ে যাচ্ছে। তাহলে প্রথম যখন কারেন্সি শুরু হলো, কত পেপার কারেন্সি ভারত সরকার, তখন ভারত সরকার ইন্ট্রোডিউস করলো 1861 সালে, ক্লিয়ার এটা। এবং সাথে মনে রাখবে 1861 সালই হচ্ছে যখন পেপার কারেন্সি অ্যাক্ট অফ ইন্ডিয়া চালু। আজকে তুমি ক টাকার নোট দেখতে পাও? 1 টাকা তো নেই, অদৃশ্য হয়ে গেছে। 2 টাকা আছে না, বাড়িতে আমার এই মার্কেটে 5 টাকাতে রয়েছে, 5 টাকা রয়েছে। আর বোঝা যাচ্ছে 10 টাকা খুব খাটনি করে, 10 টাকার 20 টাকা খুব খাটনি করে, প্রচন্ড খাটনি করে, ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, শুনলে অবাক হবে, 10,000 টাকার কারেন্সি আমাদের ছিল, 10,000। লাস্টে 2,000 টাকা ছিল। 2,000 টাকা তো 2023-তে মনে হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে বাতিল হয়ে গেল। 23 না 24-এ? 23-তেই মনে হয় হয়েছে বাতিল। মনে রাখবে। তাহলে 1861 সালে পেপার কারেন্সি অ্যাক্ট আসার আগে কে করতো কারেন্সি? এই 3টে ব্যাংক করতো। কিন্তু এবার দেখো 3টে ব্যাংক করলে একটা সমস্যা রয়েছে, 3টে ব্যাংকের যে ম্যানেজমেন্ট এক হবে তা তো নয়, 3টে ব্যাংকের যে পলিসি এক হবে তা তো নয়। এবার হতেই পারে ওই ব্যাংকের সাথে আমার খাড়াখাড়ি, মানে ওপর লেভেলে, আমি ওই ব্যাংকের যেটা প্রিন্টেড নোট সেটা নেবো না, তার তো ঝামেলা হয়ে যাবে। তার জন্য পরবর্তীকালে দেখবো এই 3টে ব্যাংকে কি করে দিয়েছিল, এক করে দিয়েছে। এবং পরে একটা রেগুলেটরের মাধ্যমে একটা কি বলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেছে। তারপরে পুরোপুরি দায়বর্ত হলো রিজার্ভ ব্যাংকের ওপরে যে আপনারা টাকাগুলো ছাপুন। তাহলে এবং রিজার্ভ ব্যাংক করে দেওয়া হলো কি ব্যাংকার্স ব্যাংক বা অ্যাপেক্স ব্যাংক, ব্যাংকার্স ব্যাংক। তাহলে সেই ব্যাংকই সিদ্ধান্ত নেয়, অন্যান্য ব্যাংক সেই সিদ্ধান্ত মানতে বাধ্য হয়। তাহলে এবার দেখো, মনে রাখবে আগে তো এক্সক্লুসিভিটি এদের ছিল। 10 টাকার নোট প্রথম ইন্ট্রোডিউস হলো 1864 সালে। কত? 64 সালে। 5 টাকার নোট 1872 সালে। 1872 সালে। 1000 টাকার নোট 1899 সালে। 100 টাকার নোট 1900, 50 টাকার নোট 1905, আর 500 টাকার নোট যেটা 1907, 1000 টাকার নোট, 1000 টাকাটা 1909, আর 71 সালে 1 টাকার নোট আর 2.5 টাকার নোট। 71 না 17? কোনটা? সরি 17 সালে, সরি 17, 19 সালে, সরি 1917 সালে। 1 টাকা আর 2.5 টাকা, এটা 1917 সালে। তাহলে এবার তখন আমি 10 টাকার নোটও পেলাম, 1 টাকার নোটও পেলাম, 5,000 টাকার নোটও পেলাম, 10,000 টাকার নোটও ছিলাম। 2,000 টাকা তখন ছিল না, পরে এসেছিল। পরে এসে বেশি দিন ওটা টিকতে পারলো না, এবং 1,000 টাকা যে উঠিয়ে নিল আর আসতো না সে জায়গা। তাহলে এটা গেল আমরা যে টাকা বা নোট যে তৈরি করলাম, নোটের ইতিবৃত্ত। এবার দেখো, এই যে কথাটা বলছিলাম রুপিয়া, রুপিয়া এটা হচ্ছে সংস্কৃত ওয়ার্ড।
রুপিয়া। তো রূপো থেকে এসেছিল, তাহলে আগে এটা রূপোর ইয়েতে। কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম 1898 সালে এই রুপিটাকে টাইট করা হলো গোল্ডের সাথে, রুপিটাকে টাইট করা আগে তো রূপোর সাথে করা হতো, মানে লিঙ্কেজ। তখন একটা জিনিস দেখো, একটা হিসাব দেখাচ্ছি আমি, বলছে 1 শিলিং 4 পিস মানে পেন্স, যেটা 15 রুপি, 15 রুপির সমান ছিল 1 পাউন্ড। 15 রুপিস, আমাদের 15 রুপির সমান ছিল 1 পাউন্ড। পরবর্তীকালে রুপি ওয়াজ ইনক্রিজ ভ্যালু 2 শিলিং, 10 রুপি সমান 1 পাউন্ড। এই হিসাবগুলো নয় পরে দেখবো, হলো হিসাবগুলো পর আছে, কি করে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে সেটা ধীরে ধীরে আসবে। এবার যেটা আসছে, সকালেই বলছিলাম ডিভ্যালুয়েশন করতে হয়, ডিভ্যালুট করতে হয়। তা ডিভ্যালুয়েশন, ডি মানে তো না জানি, না মানে কম। তা আমাদের যে অর্থ আছে, অর্থের স্ট্যাবিলিটি ঠিক রাখার জন্য মাঝে মধ্যে অর্থের সাথে কিছু কিছু পরিবর্তন করতে হয়। তার মধ্যে একটা পন্থা হচ্ছে ডিভ্যালুয়েশন করা। তা ডিভ্যালুয়েশন মানে কি? অ্যাকচুয়ালি কমিয়ে দেওয়া। তাহলে অন্যান্য ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মার্কেটে এটা হয়, ওয়ার্ল্ড মার্কেটে অন্যান্য যে কারেন্সিস আছে, কারেন্সির সাথে ফাইট করতে হয়। এই সময় কিছু যেটা মূল্য বলি, ভ্যালুটাকে এটা কমিয়ে দেওয়া হয়। এরকম চারবার ভ্যালুটাকে কমানো হয়েছে। প্রথমবার যখন কমানো হলো সেপ্টেম্বর 1949 সালে, তখন ফাইন্যান্স মিনিস্টার ছিল জন মাথায়, এবং টাকার যেটা ডিভ্যালু করা হলো 30.5%। তার প্রথম কত? 1949। তখন কিন্তু ভোট তো দূরের কথা, তখন সংবিধানও চালু হয়েছে কি? চালু হয়েছে না, চালু হয়নি। কিন্তু তখন ইন্টারিম গভর্নমেন্ট, এমনি গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্টেরই প্রধান ছিলেন জওয়াহরলাল নেহরু, এবং অর্থমন্ত্রী ছিলেন জন মাথায়। তার পরের বার যখন করা হলো জুন 66, 36.5%, এবং এই সময় শচীন্দ্র চৌধুরী এই সময় ছিল। কিন্তু তারপরে আরো দুবার দেখো, 1991 সালে আমরা দেখবো, 1991 সালে অর্থনীতি একটা বিপর্যয় দেখা দিয়েছে। খালি আমার ভারতে না, সারা পৃথিবীতে। তা এই যে অর্থনীতি বিপর্যয়, একটা কথা বলে নিই, বিভিন্ন ব্যাংক যে নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু ব্যাংক নষ্ট হয়ে যায়। একটা ইন্ডাসইন্ড ব্যাংক না কি বলে খুব ঝামেলা চলছে, গত বছর ইয়েস ব্যাংকের সাথে হলো, তারপরে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখলাম। এগুলো তার মানে ব্যাংকও টাকা যেটা ইনভেস্ট হয়, ব্যাংকও ইনভেস্ট করে শেয়ার মার্কেট, কারণ তাদের শেয়ার রয়েছে। কিন্তু গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হলো এনপিএ নিয়ে। এনপিএ, তা এনপিএ জিনিসটা কি? এনপিএ মানে কি? নন পারফর্মিং অ্যাসেট। এইখানে এসে তো বলতে হয় অ্যাসেট মানে কি। এই যে ডিভ্যালু করা হচ্ছে, তারপরে ডিমনিটাইজ আসবো, সেটা আলাদা। এখন এনপিএ, কোনো ব্যাংকের যদি এনপিএ বেশি হয়ে যায়, সেটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ক্ষতি, ব্যাংকের ক্ষেত্রে একটা রেপুটেশন খারাপ হচ্ছে সবার। তাই তো ব্যাংকও কিন্তু আগে জানাতে চাইতো না যে এনপিএ কত, রেপুটেশন খারাপ হয়ে যাবে। তাহলে নট পারফর্মিং অ্যাসেট। কোথায় আছিস তুই? কোথায় আছিস রে? এ বুকাই, বুকাই। তার নন পারফর্মিং অ্যাসেট যখন বলা হচ্ছে, ওই অ্যাসেটটা কাজ করছে। এক মিনিট আরো, তো শয়তান ছেলে বেরিয়ে গেছে কিন্তু গেটগুলো বেরিয়েছে, খুব শয়তান ছেলে। আচ্ছা, তুমি ক্লাসটা করো, দাঁড়াও।
দেখো আমি আসছি, এক মিনিট। এই ছেলেটা এমন হয়েছে, লেফটেন্যান্ট ম্যানেজারিতে ছেলেটা খুব সঠিক, একটু অধিক না, খুব বেশি হবে। আবার ক্লাস করাবো তো, কি হয়েছে? এসে বলে মানে নিচে পালিয়ে গেছে এমন অবস্থা। দেখো আবার যাচ্ছে, তাহলে যেটা বলছি তাহলে কোথায় ছিলাম না, এনপি এনপি, তার মানে মানি আনতে পারছে না। তাহলে এবার যখন তোমাকে বলে ব্যাংক যখন তোমাকে লোন দেয়, ভালো লোন যখন দেয়, ব্যাংক কিন্তু নিজের কাছে কিছু রেখে দেয়, যেটাকে আমরা বলি মর্গেজ করা। তাহলে ব্যাংক যখন মর্গেজ করছে, এটা তো সত্যি কথা, মর্গেজ যখন হয়েছে অটোমেটিক্যালি যে প্রাইসটা ছিল তোমার অ্যাসেটের, সেই অ্যাসেটের প্রাইসটা কিন্তু পুরোপুরি দেয়নি, ওদের হয়তো হিসাব আছে, ওই 40%, সরি 70% না 80% দেয়। এবার দেখা গেল তুমি ওটা রিকভার করা তো দূরের কথা, ওটা রিকভার করবার যদি তোমার ইন্টেনশন থাকে, তুমি তাহলে অনেস্টলি পার মান্থ যেটা অ্যামাউন্ট পে করবে, অ্যামাউন্ট বলতে ওদের ইন্টারেস্টটা প্লাস যেটা প্রিন্সিপাল ওটা পে করবে। কিন্তু এবার করছে না, 90 days হয়ে গেল, এনপিএ হয়ে গেল, সেই এনপিএ নিয়ে আসছে। তাহলে যে ব্যাংকের এনপিএ যত বেশি হবে, সে ব্যাংকের কিন্তু দুর্নামটা তত বেশি। কেননা তাহলে তাদের বলবো যেটা তার যেটা সুনাম ছিল, তার যে বাজারে একটা গুরুত্ব হারিয়ে গেল। ঠিক এইভাবেও যখন ব্যাংকের নামে দুর্নাম হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি দেশের অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত খারাপ। শুনলে অবাক হবে, আমি কোনো ক্লাসে সেই ইয়েটা দিয়েছিলাম, পরিমাণটা তোমাকে দিয়েছিলাম নিচে। যখন করোনা কাল ছিল, তখন দেখা যাচ্ছে আমার ভারতে এনপিএ প্রচুর হয়েছে, কিন্তু সব থেকে বেশি টাকা যারা পে করেছে তারা অন্য কেউ না, তারা হচ্ছে পার্সোনাল, যাদের লোন। পার্সোনাল লোন বলতে যারা ব্যক্তিগত লোন, যে তোমরা যে ব্যক্তিগত লোন নিয়েছি, এই যারা লোন নিয়েছি তারা কিন্তু টাকাটা পে করেছি। সব থেকে বেশিটা এনপিএ যদি কারো হয়ে থাকে, সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সেটা তাহলে ডিভ্যালুয়েশনে এসেছিলাম, তার ডিভ্যালুয়েশন দুটো। তৃতীয়বার দেখো, যেটা বলছিলাম যে অর্থনৈতিক মন্দা চলছিল, সেটা 1991 সাল জুলাই 1 তারিখ, জুলাই 3 তারিখ, খুব ভালোভাবে মনে রাখবে। তা 1991 সালে কি হলো, তখন ডক্টর মনমোহন সিং কিন্তু প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন আর এক কংগ্রেসের গদ্দাবার নেতা, যাকে বলা হয় পিভি নরসিংহ রাও। তা পিভি নরসিংহ রাওজি বললেন
ওর নাম কি বলে, মনমোহন সিংজিকে। আর মনমোহন সিং কিন্তু ওনার একাধিক কৃতিত্ব রয়েছে। উনি আরবিআই গভর্নর ছিলেন, উনিই ছিলেন অর্থ উপদেষ্টা বা অর্থ সচিব, অর্থমন্ত্রী তো বছর পরে দেখবো। তা অর্থমন্ত্রী হিসেবে ওনাকে আনা হলো এবং বলা হলো এটা আপনার উপরে বললাম, দায়িত্ব দিলাম, এবার কি করে ভারতের অর্থনীতিকে আপনি ট্র্যাকে আনবেন সেটা আপনার দায়িত্ব, সেটা আপনার। নিঃসন্দেহে অত্যন্ত বিচক্ষণতার সাথে অর্থনীতির যে অ্যাপ্লিকেশনগুলো করে ভারতকে বাঁচিয়ে দিয়েছে। তা 1991 সালে যদি তার ক্যালকুলেশন ভুল হতো, তার ক্যালকুলেশন ভুল হওয়ার কথা না, উনি আন্দাজে বলে না, সব বই খাতা দেখেই বলেন। তাহলে কিন্তু ভারতের অবস্থা একটু আলাদা হতো, আলাদা বলতে নিচের দিকে হতো, উপর দিকে। তা 1991 সালে জুলাই 1 এবং জুলাই 3 পরপর দুবার ডিভ্যালুয়েশন হয়ে গেল। তা 1991 সালে থার্ড টাইম যখন করলো 1 জুলাই, তখন 9%, এবং তার দুদিন পর, দ্যাট ওয়াজ 3rd জুলাই 1991, তখন করল 11%। হলো, এই গেল ডিভ্যালুয়েশন। তাহলে এই পরবর্তীকালে আরো ডিভ্যালুয়েশন হয়েছিল, সেটা হলো, এই চারটে জিনিস আমাকে খুব ভালোভাবে বুঝে দিতে হবে। এবার কারেন্ট বা আরেকটা জিনিস আছে যেটা ডিমনিটাইজ করে দেওয়া, এটা হলো আরেকটা, কিন্তু দুটোর অ্যাঙ্গেল আলাদা। একটা প্রশ্ন আসছে, ডিমনিটাইজটা কি? ডিমনিটাইজ হচ্ছে যখন দেখা যাচ্ছে কালো টাকা, যেটা ব্ল্যাক মানি, কালো হয়ে যাচ্ছে টাকাটা, বলছে আমি যে বললাম কালো হয়ে গেছে টাকাটা, বলছে হ্যাঁ। তো ব্ল্যাক মানিটা কি? একদম পাখি কথা, ট্যাক্স ফাঁকি দেওয়া। ট্যাক্সের একটা জিনিস আসবে, দেখো তুই বলো, তুমি ট্যাক্স পে করো? ট্যাক্স পে করো কি না? মনে হয় কি করো? মানে ব্যবহার করা জিনিসপত্র তো সেখানে তো ট্যাক্স করে, নিজস্ব ইনকামের তো ট্যাক্স তো দুটো পার্ট, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ইনডিরেক্ট ট্যাক্স তুমি রোজগার করো বা না করো, তোমাকে পে করতেই হচ্ছে। আজকে ধরো একটা পেন কিনেছো, একটা নির্দিষ্ট মূল্য, তারপরে ট্যাক্স ইনক্লুড হয়ে গেছে, তাহলে ট্যাক্স আমাদের দিতেই হচ্ছে। তাহলে তুমি বলছো স্যার আপনি বললেন ট্যাক্স ফ্রি টাকা, ট্যাক্স ফ্রি না, মানে ট্যাক্স না দেওয়া টাকা। এবার ট্যাক্সের মতো কারচুপি করা বা ভুল তথ্য দেওয়া, আরে এই ভুল তথ্য দেওয়ার জন্য তো ব্যাংকে ক্র্যাশ হয়, ভুল তথ্য দেওয়ার জন্য। দেখলো খরচা টর্চা যেগুলো সেগুলো দেখালো না, তার শেয়ার ভ্যালু তো বেড়ে রইলো, কিন্তু ধপাস করে ওটা, যেটা ব্যাংকের ক্ষেত্রে ধপাস করে ওটা পড়ে গেল। কিন্তু এখানে তা না, এখানে হচ্ছে এই প্যান আমি মানে 500, 1000 যাই হোক কিনেছি, কিন্তু এটা আমি সেই খাতায় দেখাইনি, তার মানে এর থেকে যা পাচ্ছি সবই তো আমার ঢুকলো কি কালো টাকা হিসাবে। তাহলে কালো টাকা যখন প্রচুর হয়ে যাচ্ছে, আরো 2 জায়গায় সেটা বলা যাবে না, তাহলে এই যে কালো টাকা হচ্ছে, যখন প্রচুর হয়ে গেল বা কালো টাকাটা প্রায় প্যারালাল হয়ে যায়, প্যারালাল মানে আমাদের যেটা সত্যিকারের মানি আর কালো মানি একসাথে, বা জাল মুদ্রা, তখন কি করে সরকার? কোনো একটা নোটকে ভ্যানিশ করে দেয়, মানে যেটা লিগাল টেন্ডারকে বাতিল করে দেয়। সেটাই হচ্ছে ডিমনিটাইজেশন অফ কারেন্সি। আমাদের খুব জানাশোনা প্রধানমন্ত্রীজি করেছিলেন, প্রধানমন্ত্রী তার আগেও হয়েছে, আগে প্রধানমন্ত্রীজির নামে বলি, ভালো কাজ করেছে। তা ডিমনিটাইজ করলেন উনি 8ই নভেম্বর 16 সালে। কি করলেন? রাত 8টার সময় মনে হয় এসেছিলেন, রাত 8টায় এসে বললেন আজকে 12টার পর থেকে, মানে কালকে দিন হয়ে গেল, এর কোনো লিগাল টেন্ডার থাকছে না। কত? 5,000 টাকা আর 1,000 টাকা। তার মানে 8-এর পরে 9 যে তারিখ, 9 তারিখ থেকে আমি 500 টাকা বা 1000 টাকা তৎকালীন যে টাকাটা দিয়ে কোনো আমি ট্রেনিং করতে পারবো না, নষ্ট করে যাবো। কিন্তু আবার রিইন্ট্রোডিউস করে দিয়েছিল নতুনভাবে
500 টাকাকে, আর নতুন একটা টাকা আনা হলে সেগুলো 2000 টাকা, যদিও তার অস্তিত্ব এখন নেই, অস্তিত্ব নেই। 2023 সালেরই এটা বাতিল করে দিল সেপ্টেম্বর মাসে। তাহলে দেখলাম উনি ডিমনিটাইজ করলেন কি 1000 টাকা আর 500 টাকা, যদিও 500 টাকা দিয়ে বললাম ওটা রিমনিটাইজ হয়েছিল বাই নিউ সিরিজ। নতুন নোট কি করে, নতুন নোট কিন্তু কালারের না, ওই যে সিরিজটা থাকে সিরিজ। এর আগেও তাহলে কি হয়নি? অবশ্যই হয়েছে, খালি প্রধানমন্ত্রী করেননি। হ্যাঁ, এটা বলতো প্রধানমন্ত্রী এসে বলেছে। এবার হচ্ছে দেখো, দেখা যাচ্ছে 1000 টাকা এবং 10,000 টাকার নোট ছিল, আমরা কিছুক্ষণ আগে ক্লাসে দেখলাম। 1946 সালের জানুয়ারি মাসে এটাকে ডিমনিটাইজ করে দেওয়া হলো। 1000 টাকা আর 10,000 টাকা, 1000 টাকা আর 10,000 টাকা। কি কারণে? কিছু আনঅ্যাকাউন্টেড মানি আছে, এই আনঅ্যাকাউন্টেড মানিটাই ব্ল্যাক। কিন্তু সরকার যেটা ভেবেছিল যে প্রচুর পরিমাণে ব্ল্যাক মানি ধরা পড়বে, তাই আরবিআই থেকে যে টাকা বাতিল করা যাওয়া নতুন টাকা দিতে হয়েছিল, সব তো বাতিল না। আমার কাছে দেখা যায় 300-500 টাকা নোট আছে, আমার তো ওটা অবৈধ না। ব্যাংক আমাকে সাপোর্ট করবে আর সরকার সাপোর্ট করবে। এবার একটা শোনো, টিউশনি পড়ার জন্য মারাত্মক অভিজ্ঞতা এখন, তাই ওইসব আর দেখি না কেন, লোকেরা সুযোগ নেয়। আর আমি দেখেছি একটু উচ্চস্তরীয় অর্থে তারা সুযোগ বেশি। আমাকে 3 মাস 4 মাসের একসাথে দিত, আর এটাও ঠিক আমি খাতায় সবসময় মেনটেন করি না, সম্ভব মেনটেন করা উচিত। গিয়ে তোমার যেমন 500 টাকা 1000 টাকা বাতিল হয়ে যাবে না, সেই দিয়েও এসে বসে তার মেয়ে তখন করছে গ্র্যাজুয়েশন লেভেলে, বিএতে করছে। ও স্যার, আপনার তো 3 মাসের বেতন হয়ে গেছে না? বলছে এক কাজ করেন, আমি আপনাকে 1 বছরে এগিয়ে দিচ্ছি। দাঁড়াও, তুই কি বোঝাবি? আমি দেখুন 1 বছর তো আমি লেবার দিই, আমি যেটুকু লেবার দিয়েছি আমি সেইটুকু টাকা যে কথা, আমি ওটা 1 বছর আমি দেবো। 3 মাস ডিউ হয়েছে, 3 মাসটাই পে করো, তখন এটা আমার ক্ষেত্রে তার 3 মাসে যে টাকা হিসাব, যে টাকা দেখা গেল আমাকে যে টাকা দিল, 3টে 100 টাকার নোট দিল আর 500 টাকা। ওই আমি হলুদ টাইপের ঘুরছি, গিয়ে আবার বলছে না এক কাজ করুন 1000 টাকাটা ভালো, ওই ঘোরাতে ঘুরছে, মানে এটা আমি নেব না, এটা আমি নেব না। বলছে কেন? ব্যাংকে গিয়ে আমি ব্যাংকে আমি অতক্ষণ দাঁড়াবো কেন? তখনই জানতাম না যতক্ষণ দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো বলে আসলে কি ওষুধটা কিনে নিতে বললাম। তাহলে এইটাই। আবার আর একজন ছিল, এই দেবেন এক কাজ কর, তুই একটু টাকাগুলো ভাঙিয়ে নিয়েছিস বলে, মানে এইগুলো বলে ক্লাসিক ছোটগুলো বন্ধু বান্ধবের সাথে চিন্তা নেই, 1% তোর থাকে। তাহলে দেখা যাচ্ছে কি, এবার দেখো তাহলে ব্ল্যাক মানিটা ছিল অটোমেটিক ফ্রেশ হতে শুরু করলো, তো ফ্রেশ হতেছিল। তাহলে সত্যিকার যেটা ব্ল্যাক মানি ছিল সেটা ব্যাক করে না, উল্টো গেল ফ্রেশ মানিতে কনভার্ট করে, কতটা আসেনি। তাহলে এই মনিটাইজ করা হয় মেনলি, ডিমনিটাইজ করা হয় ব্ল্যাক মানিটাকে কার্ভ করার জন্য। এবার আরও চালাক হয়ে যাচ্ছে লোকেরা, সেই তখন আবার বেশ কিছু ইনভেস্ট হয়েছিল মনে হয়, আর তোমার ওই বাড়ি ঘরে মনে হয় বেশ কিছু ইনভেস্ট হয়ে গেছিলো, বাড়ি ঘর যে কেনা বেচাতে। তারপর তো একদিকে ভালো, টোটালটাই মেশিনে করি, হ্যাঁ টোটালটাই মেশিন হবে। হ্যাঁ, এবার কথা যে মেশিন সকলে তো ইউজ করতে জানি না, এটা সত্যি বা ফ্রড হয়, সত্যি কথা। এবার ফ্রড যে কারণে হয় সেই কারণগুলো সম্বন্ধে শিক্ষিত করে দিক আমাদেরকে, ফ্রড থেকে তোমাকে বাঁচাতে হবে। সরকার এক কাজ করুক, যেসব কারণে ফ্রড হয় সেই কারণগুলো আমাদেরকে শিখিয়ে দিই,
তাহলে আমি সেই কারণগুলোকে তো আসতেই দেবো না, তাহলে আমার ফ্রড হবে। আর এটা তো ভালো, এখন যেই তুমি দেখবে আগে তো খুব ঝামেলা হচ্ছিল, 100 টাকার নোট দিয়ে যদি তুমি 15 টাকার জিনিস নাও ক্যাঙ্গাই করে উঠতো। এখন আমি যদি 1 টাকারও জিনিস নিই 1 টাকাটাই পে করতে পারবো। এটা জিনিসটা একদিকে ভালো, এটা কিন্তু মন্দ না, এটা মন্দ না। সিস্টেমটা সবাইকে জানতে হবে। এবার অনেকে বলে কি, অনেকে এই ট্রানজাকশন করে সরকার জেনে যাবে আমার যে কি টাকা আছে, মানে কত কোটি টাকা ইনকাম করি। আমরা জানি তাই খাই, সুতরাং সরকারকে আমাদের ভয় নাই, সরকার আমাদের এগেন্সে কিছু করবে না। হয়তো তাদের যারা ট্যাক্স ফাঁকে দিয়ে গাট্টি টাকা, বড় বড় বিজনেসম্যান, হ্যাঁ বিজনেসম্যান, এই যে তোমরা ম্যাক্সিমাম আমাকে এইটাতে টাকা পাঠাও। একটা বন্ধু আছে, বন্ধুর বাচ্চা পড়ে, ওকে যে আমি বলি এক কাছে টিউশন ফিতে তুই আমাকে ইয়েতে পাঠিয়ে দে, বলছি না না ওই ক্যাশেই সব রাখতে হবে বলে, ইভেন ওর কাছে যে পার্টিগুলো আসে ওখানে যে ক্যাশেই দিই আমি, তাহলে এটা রেখে দিচ্ছি। বড় বাজারে এরকম কিছু কিছু পার্টি আছে, অনলাইন নেবেই না, বড় দোকানে দিই অনলাইন নেই না, নেবেই না, ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো 10,000 টাকা 1,000 টাকা উড়ে গেল। এবার দেখো 1971 সালে ওয়াংচু কমিটি, ওয়াংচু কমিটি বলতে কিন্তু আবার ওই 3 ADS এর ওয়াংচু না, হ্যাঁ আচ্ছা ওটা একটা, তা ওটা ওয়াংচু ছিল না, র্যাংচো র্যাংচো। ওয়াংচু কমিটি বললো কি ইন্দিরা গান্ধীকে, দেখুন ম্যাম টাকা ডিমনিটাইজেশন করতে হবে 1971 সালে। তা তুমি ডিমনিটাইজ করো যাই করো, এবার তো পিএমওর অফিসের তো সংকেত লাগবে, ইন্দিরা গান্ধী নাকচ করে দিল। তাহলে আরেকবার ডিমনিটাইজ হয়ে যেত 1971 সালে। ওয়াংচু কমিটি বলেছিল, রেকমেন্ড করেছিল, কিন্তু ওটা মান্যতা দেওয়া হলো না। তারপরে এটা মান্যতা না দেওয়ার ফলে দেখো পরবর্তী সময় 1978 জানুয়ারি মাস, 1978 জানুয়ারি মাসে 10,000, 5,000, 1,000 টাকা, 10,000, 5,000, 1,000 টাকা নোটকে ডিমনিটাইজ করে দেওয়া। এটা গেল মনিটাইজেশন। এবার আমাদের চাকরি পরীক্ষাতে কেমন প্রশ্ন হবে এটা বলা কিন্তু বড় দুরূহ। আমি বারবার যে কথাটা বলি, এমসিকিউ বা মুখস্থ করার ধান্দায় থাকবে না। বই আছে, বই দেখে একটু পড়বে, বই দেখে পড়লে কিন্তু অসুবিধা হওয়ার কথা নেই, আর বই দেখে না পড়লেই অসুবিধা আছে। এটা দেখে না, কোনো অসুবিধা হলো বলে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা সন্তু, ওই যে ডেটের অঙ্কগুলো তো বলছিলাম, যেটা কোড দিয়ে তো বের করা যায় একটা বইটা, আর একটা ক্লাস করেছিলাম মনে করো তো। আপনি কোড ছাড়া পড়ানো যাবে? হ্যাঁ কোড ছাড়া পড়ানো যাবে? আচ্ছা, আর এরকম করেনি আজকের দিনটা আগামী কত বছর পরে একই ছিল? হ্যাঁ হ্যাঁ ওই ক্যালেন্ডারটা কত বছর পরে একই ব্যবহার হবে? হ্যাঁ। ওর যে পৃষ্ঠাটা আমাকে ফটো তুলে পাঠিয়ে দিয়ে দেবো, আমিও কোথায়, হ্যাঁ ওইটা না আর একটা ক্যালেন্ডার ওই 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যত আসবে তার উপর স্যার একদিন ওই একটা করার ছিল সেন্টারে, ওটা হয়নি, মানে পরে করা হয়েছে। ওটাই, ওটা আমার ইয়েতে রয়েছে, ইউটিউবে রয়েছে, ইউটিউবে রয়েছে, কিন্তু বের করতে গেলে কে বের করে? আচ্ছা দেখে নাও কি বলে, আর তুমি বেরিয়ে বেরিয়ে তুমি বেরিয়ে, এটা না এটা না এটা না, আমি এটাই দেখছি। না আমি বলছি যেটা আরেকটা, হ্যাঁ, ওই যে এত বছর মানে এই ডেটটা আবার 1 বছর পরে, না 1 বছর না, আবার ক্যালেন্ডারে কবে এই একই পাবো, 4 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে 6, 11 কত আছে তা খুঁজে বের করবো। আচ্ছা এ গাড়ি আসতে চালিয়ে যাও, চালাবোই তো না, ওকে চালাবে। আমাদের পেছনে তোমার মামার ইয়ে আছে তো, লাইসেন্স লাইসেন্স আছে তো, না তার ফেসে যাবা, বলছে না না করো। দেখে নাও দেখে নাও দেখে নাও গাড়ি। একটা পিডিএফ পাঠিয়েছিল, দেখেছেন? কোনটা ইতিহাসে হ্যাঁ, না দেখা হয়নি, আমি দেখে দিচ্ছি। অনেক বড় ফাইল, কোনটা? এটা আপনার 500 MB। 500 MB না, সেটা হোক অসুবিধা নেই, সেটা হোক, সেটা তো অসুবিধা নেই। পেয়েছো কি? পাওয়া গেলে ভালো, না গেলে ছেড়ে দাও। মহাকাশচারী যে হ্যাঁ কি যেন নাম, কারেন্ট আপনি দেখুন, ফিরে এসেছে
এই দেখো কারেন্সিতে কোনো অসুবিধা থাকলে বলো। এনপিএর সঙ্গে ডিমনিটাইজেশনের কি সম্পর্ক? ডিজিটাইজেশন হচ্ছে ব্ল্যাক মানি বা আনঅ্যাকাউন্টেড মানি প্রচুর হয়ে গেছে, সেটা থেকে তুমি কি করে এনপিএর সঙ্গে সম্পর্কটা বলতে পারলাম না। এনপিও হচ্ছে মেনলি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে যখন এনপিও হয়ে যাচ্ছে, হলো তাহলে কি এনপিও হলে তো অর্থনৈতিক ক্ষতিতে আসছে ব্যাংকের মন্দা। ব্যাংকের, আর ব্যাংকের সাথে ইনফ্লেশন যুক্ত, হ্যাঁ, এই হলো এটা ডাইরেক্টলি ইনভলভ নয় স্যার। আচ্ছা, এর আগের দিন কি করেছি মনে আছে কিছু? এর আগের দিন মানে লাইভে এর আগের দিন করেছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কীভাবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করার এগুলো করে বলেছি। বলো সন্তু, সুপ্রিম কোর্টের যে জাস্টিস জাজেসদের কী করে অ্যাপয়েন্ট করবে? কলেজিয়াল সিস্টেম জিনিসটা কি? জিনিসটা হলো যে জিনিসটা সিনিয়র মোস্ট যে থাকবে সিনিয়র মোস্ট বলতে কি বুঝছো? কার্যগত দিক থেকে আচ্ছা, কার্য যে বললে খুব ভালো কথা, কিন্তু এই কার্য যেটা বললে প্র্যাকটিস সেশনটা যেটা হ্যাঁ প্র্যাকটিস সেশনটা বলছে প্র্যাকটিস সেশন, মানে তিনি কতদিন কাজ করেছে সেই হিসাবে সিনিয়র, আচ্ছা তারপরে এবং তাকে অবশ্যই আচ্ছা ইন্ডিয়ান সিটিজেন। যখন বিচারপতি নিয়োগের জন্য প্রধান বিচারপতি স্যার আলোচনা করা দরকার আছে। মানে আর কে কে থাকবে টেবিলে? আরো দুজন থাকবে। আদার্স যে জাজ মানে যে যাকে অ্যাপয়েন্ট করে সেই বাদে আদার্স যে জাজেস রয়েছে তাদের মধ্যে থেকে দুজন থাকবে। আর হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি না, হাইকোর্টের যে কোনো একটা বিচারপতি হাইকোর্টের বিচারপতি থাকলে থাকতে পারে, অসুবিধা নেই। আচ্ছা ছাড়ো, তাহলে এটা ক্লিয়ার আছে তাই তো? অসুবিধা হবে না তো? এটা পেয়েছো, অঙ্কটা পেয়েছো? তাহলে ওই করে তাহলে আমরা পাঠিয়ে দেবো। ডিমনিটাইজেশনের মধ্যে পার্থক্য ডিমনিটাইজেশন শব্দের অর্থ হচ্ছে বাতিল করে দেওয়া, বাতিল, ওটা বুঝতে পারি। মান ডিভ্যালুয়েশন মানে মানে ভ্যালুটা, মানে যে ভ্যালুটা ছিল সেটা কমিয়ে দেওয়া। ভ্যালুটা কমছে। বলছি এটা আমাদের ইনফ্লেশন মতো হচ্ছে, এটা তুমি আগে worldwide 100 টাকায় 1 কিলো পেতে, এখন 100 টাকায় 950 পাচ্ছ, তাহলে 50 গ্রাম তো তুমি পারলে না, 50 গ্রাম যেন তুমি এক্সট্রা মানি দিতে হচ্ছে, মানে পার্চেসিং ক্ষমতা কমে যেত। এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবে এরপরে। মানে দিনের পর দিন তো এই পার্চেসিং ক্ষমতাটা কমে এই যে যাচ্ছে। তাহলে আমেরিকান ডলারের কাছে আমাদের টাকার মান যে আসতে কমছে, এটা তাহলে ডিভ্যালু। ডিভ্যালু হয়ে যাচ্ছে। এবার সরকারি ভাবে যখন বলবে তখন সেটা করতে হবে, কত পার্সেন্ট কমিয়ে দিতে হবে, পার্সেন্ট কমিয়ে দিলে ক্লিয়ার আছে তাই জন্য না? অসুবিধা আছে? হ্যাঁ, ওটা কেটে দাও।